বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। মোটামুটি বেশ একটা বিরতির পর আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ত্রিমাত্রিক অর্থাৎ কিছু ঘনবস্তুর সূত্র সম্পর্কে জানার চেষ্টা করব। ঘনবস্তু কাকে বলে? যে বস্তুর তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। সেটি হতে পারে আয়তাকার ঘনবস্তু, হতে পারে ঘনক, সিলিন্ডার বা গোলক। তো আমরা মোটামুটি এই ঘনবস্তুগুলোর সূত্রের সাথে পরিচিত, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কেন সূত্রগুলি এরূপ হয়ে থাকে। তো আজকে মূলত আমরা 3D ভিউ থেকে সূত্রগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। পর্দায় তোমরা একটি বস্তু দেখতে পাচ্ছ। এটি প্রথমত একটি ঘনবস্তু, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তো এই ঘনবস্তুটি তুমি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখবে এর মোট 6টি তল আছে। এই 6টি তলের মধ্যে অনুরূপ তলগুলিকে আমরা একই রঙে দেখানোর চেষ্টা করেছি। তুমি লক্ষ্য করো, এই যে লাল রঙের দুটি তল, নীল রঙের উপরে এবং নিচে দুটি তল, সবুজ রঙের দুটি তল। এই 6টি তলের প্রত্যেকটি তলকে তুমি যদি আবার একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে প্রতিটি তলই হচ্ছে আয়তাকৃতির। দেখো, সুতরাং এই বস্তুটিকে আমরা বলবো আয়তাকার ঘনবস্তু। তো এখন আমরা এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তল অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। এজন্য আমরা শুরুতেই ধরে নিচ্ছি এই আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a একক, প্রস্থ হচ্ছে b একক এবং উচ্চতা হচ্ছে c একক। তো এখন আমরা যদি প্রথমে এই লাল রঙের তলার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে দেখো, এই অংশটুকুর দৈর্ঘ্য a একক এবং এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে c একক, অর্থাৎ এটি ছিল আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা। তাহলে এই আয়তাকৃতির লাল রঙের এই তলটির ক্ষেত্রফল দাঁড়াবে এসি বর্গ একক। এখন এটি যেহেতু এসি বর্গ একক, সুতরাং তার অনুরূপ অপর যে লাল রঙের তলটি দেখা যাচ্ছে এর ক্ষেত্রফল হবে এসি বর্গ একক। এখন তাহলে এই তথ্যগুলো আমরা একটু লিখে রাখতে পারি। দেখো, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c একক হলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি। তাহলে প্রথমত আমরা দুটি তলের ক্ষেত্রফল পেয়েছি, প্রত্যেকটির ক্ষেত্রফল হচ্ছে এসি বর্গ একক করে। সুতরাং লাল রঙের দুটি তলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি 2ac বর্গ একক। এখন আমরা চলো অন্য দুটি তলার ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। দেখো, এই সবুজ রঙের যেই তলটি আমরা দেখতে পাচ্ছি এই তলের এই অংশটা ছিল কি মূলত আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, অর্থাৎ এটি হচ্ছে বি একক এবং এই যে এই অংশটা হচ্ছে সি একক। তাহলে সবুজ রঙের এই তলার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে বিসি বর্গ একক। তাহলে এর অপর প্রান্তে অবস্থিত সবুজ রঙের আরেকটি অনুরূপ তলা আছে, তার ক্ষেত্রফল হবে বিসি বর্গ একক। তাহলে আমরা আরো দুটি তলার ক্ষেত্রফল লিখে রাখতে পারি। দেখো, সবুজ রঙের দুটি তলার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 2bc। আমরা 4টি তলার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা অবশিষ্ট আরো দুটি তলার ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি।
দেখো, এই যে নীল রঙের তলাটি দেখতে পাচ্ছি, এই তলাটির এই অংশটি হচ্ছে, দেখো, এ একক, এবং এই অংশটি হচ্ছে ঘনবস্তুটির প্রস্থ বি একক। সুতরাং এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এবি বর্গ একক। তাহলে এর ক্ষেত্রফল এবি বর্গ একক হলে ঠিক অনুরূপ অপর নীল রঙের তলার ক্ষেত্রফল হবে এবি বর্গ একক। তাহলে আমরা এটাকেও একটু নোট করে রাখি। তাহলে আমরা সর্বশেষ নীল রঙের দুটি তলার ক্ষেত্রফল পাচ্ছি 2ab। দেখো, এটিই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তো একটু যদি আমরা এটাকে সিম্পলিফাই করে নেই, 2 কমন নিতে পারি, আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি ab প্লাস বিসি প্লাস সিএ। এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা এর আয়তন নির্ণয়ের চেষ্টা করব। তাহলে দেখো, আমরা জানি ঘনবস্তুর আয়তন হচ্ছে 3টি মাত্রার গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির আয়তন দাঁড়াবে এ বি সি ঘন একক। এখন আমরা এই আয়তাকার ঘনবস্তুটির কর্ণ সম্পর্কে জানার চেষ্টা করব। এই জন্য আমরা আবার সেই ঘনবস্তুটির কাছে ফিরে এলাম। তো এর কর্ণটি দেখার জন্য আমরা, চলো এর যে কোনো একটি তলাকে একটু উন্মুক্ত করে নেই। আমরা এটাকে একটা তলা খুলে দিলাম। তাহলে দেখো, এখানে আমরা যদি এই বিন্দুটির সাথে এই ভিতরের বিন্দুটি যুক্ত করে দিই, একটি কর্ণ পাবো। আবার যদি এই যে ভিতরে যে বিন্দুটি দেখছো, এই বিন্দুর সাথে আমরা যদি এই বাইরের বিন্দুটি যুক্ত করি, আর একটি কর্ণ পাবো। এখানে আমরা দুটি কর্ণ পাচ্ছি। ঠিক অনুরূপে আমরা এই দুটি বিন্দুর সাথে যদি এই দুটি বিন্দু যুক্ত করি, আরো দুটি কর্ণ পাবো। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই আয়তাকার ঘনবস্তুর মোট কর্ণ হচ্ছে 4টি, এবং প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান। এখন আমরা এর একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। প্রথমত আমরা এই নীল রঙের যে তলাটি দেখতে পাচ্ছি, এর একটি কর্ণের মান বের করার চেষ্টা করি। আমরা ধরে নেই এই কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে ডি একক। এখন এখানে আমরা একটু ত্রিভুজ গঠন করি। দেখো, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, কারণ এইখানে একটা সমকোণ তৈরি হবে। তো দেখো, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এর মান হচ্ছে এ একক, এবং এই বাহুর মান হচ্ছে প্রস্থ বি, অর্থাৎ বি একক। সুতরাং এর অতিভুজ হচ্ছে ডি। এখন যদি আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে পাচ্ছি ডি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা আসলে ঘনবস্তুটির কর্ণ বের করতে পারবো। তো আমরা এই জন্য এই তথ্যগুলো একটু মুছে দেই, একটু নতুন করে আঁকার চেষ্টা করি। দেখো, আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি। প্রথমত আমরা এই যে এটার মান জানি ডি একক। এখন যদি আমরা এই কর্ণটার মান জানতে চাই, দেখো এই পয়েন্টে যোগ করে দিচ্ছি, এবং এই দুটি পয়েন্ট যোগ করে দিলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যার এই যে এই কোণটি হচ্ছে এক সমকোণ। এখানে একটা এক সমকোণ তৈরি হচ্ছে।
তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য আমরা পাচ্ছি ডি একক এবং ত্রিভুজের এই বাহুটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা অর্থাৎ সি একক। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্রের আলোকে যে কর্ণ স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন ডি স্কয়ারের মান একটু আগে আমরা বের করে নিয়েছি, এই যে এখানে ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সি স্কয়ার আগে থেকে ছিল, আমরা লিখে দিচ্ছি, কিন্তু লেখাগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে। সুতরাং এখন যদি আমরা কর্ণের মানটা বের করি তাহলে পাচ্ছি কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটাকে আমরা একটু নোট করে নিচ্ছি যে সূত্রটি আমরা পেয়েছি এখানে। দেখো, সুতরাং এর কর্ণের মান আমরা পাচ্ছি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। অর্থাৎ এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, কর্ণ সমান হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এই ছিল মোটামুটি আয়তাকার ঘনবস্তুর সকল সূত্রগুলোর ব্যাখ্যা। তো এখন আমরা আরেকটি ঘনবস্তু নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের সামনে আমরা আরেকটি ঘনবস্তু দেখতে পাচ্ছি। এই ঘনবস্তুটির দেখো 6টি তল আছে এবং প্রত্যেকটি তল দেখতে বর্গক্ষেত্রের মতো। দেখো, প্রত্যেকটি তল দেখতে বর্গক্ষেত্রের মতো, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। সুতরাং এজন্যই এটিকে আমরা বলে থাকি ঘনক। তাহলে ঘনক হচ্ছে সেই ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে এখন যদি আমরা এর দৈর্ঘ্যটাকে এ একক ধরে নেই, তাহলে এইদিকে প্রস্থও হবে এ একক, উচ্চতাও হবে এ একক। এখন লক্ষ্য করো, আমরা যদি এই তলটির ক্ষেত্রফল বের করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি এটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। সুতরাং এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার বর্গ একক। যেহেতু এই ঘনকের প্রত্যেকটি তল সমান, সুতরাং একটি তলের ক্ষেত্রফল যদি হয় এ স্কয়ার ঘন একক, এখানে তল আছে মোট 6টি, সেক্ষেত্রে এর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। চলো আমরা এই তথ্যটুকু একটু নোট করে রাখি। এখন আমরা বলতে পারি যে এখানে ঘনকের ধার আমরা ধরে নিচ্ছি, ঘনকের এক বাহুকে আমরা ধার হিসেবে চিহ্নিত করছি। আমরা লিখে নিই যে ঘনকের ধার এ একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো 6a স্কয়ার বর্গ একক। এখন আমরা এর আয়তন যদি বের করার চেষ্টা করি, তো আয়তনের সূত্র আগের মতোই, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যেহেতু এর দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং উচ্চতাও এ, সুতরাং এর আয়তন হবে এ গুণ এ গুণ এ, অর্থাৎ এ কিউব ঘন একক। সর্বশেষে আমরা যদি এই ঘনকটির কর্ণ বের করতে চাই তাহলে চলো আগের মতো একটু এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে কর্ণটা আসলে কেমন হতে পারে। তো কর্ণটি বের করার জন্য ঠিক আগের মতো করেই আমরা এর যে কোনো একটি তলা খুলে নিতে পারি। দেখো, এখন যদি আমরা ঠিক আগের পদ্ধতিতেই প্রথমত যদি নিচের তলটির কর্ণ বের করি তাহলে এর কর্ণটা আসলে কেমন দাঁড়াবে, এর কর্ণের বর্গ দাঁড়াবে এই যে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, কারণ দুই দিকেই তার দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে
এর কর্ণ যদি আমরা ডি ধরে নেই, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই মানটাও হচ্ছে এ, এইটুকু হচ্ছে একক। তাহলে এই যে ডি এর সূত্র দাঁড়াবে, ডি স্কোয়ার সূত্র দাঁড়াবে স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি টু এ স্কোয়ার। দেখো আমরা ইতিমধ্যে এটার মান পেয়ে গেছি। এখন দেখো এই যে আমরা এখন এই কর্ণটির মান বের করার চেষ্টা করছি, ভিতরের এই পয়েন্টটার সাথে যুক্ত করে দিলাম। এখানে একটা ত্রিভুজ যদি আমরা গঠন করি, এটা হবে সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হবে এক সমকোণ। তাহলে কর্ণটা হবে এখানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই বাহুটার মানও হচ্ছে এ একক, আর এটা হচ্ছে ডি একক। সুতরাং এখান থেকে যে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বলতে পারি কর্ণ স্কয়ার সমান ডি স্কয়ার প্লাস এ স্কয়ার, কারণ এই বাহুটা হচ্ছে এ একক। সুতরাং আমরা ডি এর মানটা এখান থেকে একটু আগে পেয়েছি, বসিয়ে দিতে পারি টু এ স্কয়ার আরো একটা স্কয়ার, তার মানে সর্বমোট আমরা লিখতে পারি থ্রি এ স্কয়ার। এটা হলো কর্ণের বর্গ। সুতরাং কর্ণ তাহলে কি হবে? সুতরাং কর্ণ আমরা লিখতে পারি রুট ওভার থ্রি এ স্কয়ার। তাহলে আমরা যদি সর্বসাকুল্যে হিসাব করি, এখান থেকে মান পাবো রুট থ্রি ইন্টু এ একক। তাহলে এই সূত্রটা আমরা একটু নোট করে ফেলি, চলো। কর্ণ আমরা পাচ্ছি রুট থ্রি ইন্টু এ একক। তো এই ছিল ঘনকের সবগুলো সূত্রের ত্রিমাত্রিক ব্যাখ্যা। আমরা সর্বশেষ আজকের আলোচনায় সিলিন্ডারের সূত্রগুলি একটু দেখতে চলেছি। তাহলে চলো আমরা একটু সিলিন্ডারের কাছে চলে যাই। পর্দায় তোমরা একটি সিলিন্ডার দেখতে পাচ্ছ। তো এই সিলিন্ডারটির দিকে ভালো করে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এটি সর্বমোট তিনটি তল দ্বারা গঠিত। দেখো উপরে একটি বৃত্তাকার তল, এর ভূমিতেও একটি বৃত্তাকার তল, এবং মাঝখানে যে লাল রঙের অংশটি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি বক্রতল। তাহলে এই তিনটি তলের ক্ষেত্রফল যদি আমরা একসাথে যোগ করি, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রথমে আমরা ধরে নেই এই সিলিন্ডারটির যে ভূমিতে বৃত্ত আছে তার ব্যাসার্ধ হচ্ছে আর একক, এবং সিলিন্ডারটির উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ একক। প্রথমে আমরা এর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। আমরা পর্দায় একটি আয়তাকার তল দেখতে পাচ্ছি, এটিকে তুমি একটি আয়তাকার কাগজ হিসেবে বিবেচনা করতে পারো। তাহলে এর ক্ষেত্রফল জানার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। একটু ভালো করে লক্ষ্য করবে, আমি যদি এটিকে একটু বাঁকানোর চেষ্টা করি, একটু তাকাও ভালো করে, যখন এটাকে আমি ধীরে ধীরে বাঁকানোর চেষ্টা করছি, উপরের অংশটি দেখো এর দৈর্ঘ্যটা কি হচ্ছে। এই যে কাগজের যে দৈর্ঘ্যটা ছিল, এই দৈর্ঘ্যটি কিন্তু একটা বৃত্তের পরিধির মতো হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা এখান থেকে দেখতে পারো, এই যে দেখো, ফলে এটা আলটিমেটলি কি হয়ে গেল দেখো, এটা কিন্তু আমাদের সেই সিলিন্ডারের বক্রতলে পরিণত হয়েছে এক্স্যাক্টলি। দেখো তাহলে এই বক্রতলটি মূলত একটি আয়তাকার তল দ্বারা গঠিত। আমরা আবার একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা এটা খুলে দিচ্ছি। যখন এটা আমরা খুলে দিলাম, এটি একটি আয়তাকার তল। তাহলে এর এই যে উপরের অংশটি, এটা যদি একটু লক্ষ্য করবে, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কেমন হয়ে যায় যখন এটাকে আমি একটু মুড়িয়ে দিচ্ছি, ধীরে ধীরে লক্ষ্য করো, তখন এই দৈর্ঘ্যটাই কিন্তু বৃত্তের পরিধিতে পরিণত হচ্ছে। দেখো তাহলে আমরা বলতে পারি এই আয়তাকার তলটির
দৈর্ঘ্য হচ্ছে একটি বৃত্তের পরিধি। যেহেতু এই সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আমি আর ধরে নিয়েছি, সুতরাং এর বৃত্তের পরিধিটা হবে 2πr, অর্থাৎ আয়তাকার তলটির দৈর্ঘ্য হবে 2πr। এবং দেখো, এই সিলিন্ডারটির উচ্চতায় হচ্ছে কিন্তু আমাদের সেই আয়তাকার তলটির প্রস্থ। আমরা একটু যদি আবার পিছনে ফিরে যাই তাহলে তুমি সহজে বুঝতে পারবে। এই সিলিন্ডারটির উচ্চতার দিকে একটু লক্ষ্য রেখো। এই উচ্চতায় কিন্তু আমাদের সেই আয়তাকার তলের প্রস্থ। দেখো, তাহলে এই আয়তাকার তলটির দৈর্ঘ্য হচ্ছে 2πr এবং প্রস্থ হচ্ছে সিলিন্ডারটির উচ্চতার সমান, অর্থাৎ h। তাহলে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2πr ইন্টু h, অর্থাৎ 2πrh। চলো এই তথ্যটুকু আমরা একটু নোট করে রাখি। তাহলে এখানে আমরা একটু লিখে রাখতে পারি যে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। এখন তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে পারি। এর মধ্যে দুটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2πr² আর বক্রতলের ক্ষেত্রফল 2πrh। সুতরাং আমরা লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2πr² প্লাস 2πrh বর্গ একক। এখান থেকে আমরা চাইলে 2πr কমন নিতে পারি। 2πr কমন নিলে আমরা পাচ্ছি r প্লাস h বর্গ একক। এখন দেখো, আমরা যদি এর আয়তন বের করতে চাই, তো আয়তনের সূত্র হিসেবে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ তো নেই, শুধু উচ্চতা আছে। তাহলে যখন আমরা এর দৈর্ঘ্য প্রস্থ জানি না, তখন এর আয়তন বের করব কিভাবে? তো যখন আমরা এর ভূমির ক্ষেত্রফল জানি, আমরা ধরে নেব সেখানেই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটা রয়ে গেছে। তাহলে ভূমির ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ গুণ আকারে আছে, এর সাথে উচ্চতা গুণ করব। উচ্চতা গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণফল পাওয়া যাবে। সুতরাং আমরা লিখতে পারি এর আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², এর উচ্চতা হবে h, তার মানে এর আয়তন হচ্ছে πr²h ঘন একক। আজকের এই টিউটোরিয়ালটি একটু দীর্ঘ হয়ে গেছে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা আশা করি তোমরা এখন 3D ভিউয়ের মাধ্যমে 3Dর মাধ্যমে দেখতে পেরেছো, বুঝতে পেরেছো কেন সূত্রগুলি এমন হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আরো অন্যান্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।